প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বাংলার পর্বগুলো শেষ করে আমরা এসেছি অ্যাকাউন্টিং জগতে। আজকে থেকে আমাদের অ্যাকাউন্টিং এর যাত্রা শুরু হলো। অ্যাকাউন্টিং এর প্রথম ক্লাসে অবশ্যই আমি অ্যাকাউন্টিং এর কিছু মৌলিক জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে আমি আবার একটা কথা বলি, বাংলার শেষ ক্লাসে আমি যেটা বলেছিলাম, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ যত প্র্যাকটিস করবা ততই পারফেক্ট হবা। তবে একটা কথা বলে রাখি শিক্ষার্থীরা, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, শর্টকাটে আমি শিখিয়ে দিব, একটা নিয়ম শর্টকাট শেখা যায়, কিন্তু নিয়মটা ধরে রাখতে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হয়। এজন্য আমরা চেষ্টা করব আগামী 1 মাসের ভিতরে হিসাব বিজ্ঞানের পুরো কোর্সটা কমপ্লিট করে দেওয়ার জন্য। অন্তত পক্ষে 2024-এর যে শর্ট সিলেবাসটা আছে, এই শর্ট সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের যতগুলো অধ্যায় শিখলে, যতগুলো অঙ্ক সম্পর্কে ধারণা থাকলে তারা 80 পেতে পারে, ততগুলো ইনশাল্লাহ শিখিয়ে দিব। তবে তোমাদের কাছে আমার একটা আবদার, শুধুমাত্র ভিডিও দেখে নয়, ভিডিও দেখার পাশাপাশি এটা শেখার পাশাপাশি চর্চা চালায় যেতে হবে। আমার বাংলা ক্লাস হোক, আমার হিসাব বিজ্ঞান ক্লাস হোক, বা পরবর্তীতে আরো টুইস্ট আছে অন্যান্য যে ক্লাসগুলো আমি নিব, এই ক্লাসগুলোতেও যেটাতেই হোক না কেন, আমার ভিডিও দেখবা, ভিডিওতে শিখবা, তুমি বাসায় প্র্যাকটিস করবা, টিচার লাগবে না। তবে যদি তুমি মনে করো ভিডিও দেখলাম, ভিডিওতে শিখলাম, কিন্তু প্র্যাকটিস আমার দ্বারা হচ্ছে না, আমি ফাঁকিবাজ, কারণ আমাদের অধিকাংশ শিক্ষার্থী এমন, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই টিচার লাগবে। সারা বছর টিচার কেন লাগে? প্র্যাকটিস করানোর জন্য লাগে। কারণ আমাদের শিক্ষার্থীরা নিজে নিজে মন দিয়ে পড়তে চায় না, এজন্য টিচার আসে, সারা বছর পাশে বসে 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 প্র্যাকটিস করায়। অঙ্ক কিন্তু একদিনেই শিখায়, আর প্র্যাকটিসটা সারা বছর ধরে করায়। অর্থাৎ একটা অঙ্ক শিখতে আমরা বলি 10 দিন, অনেক সময় সময় লেগে যায়। আচ্ছা, 10 দিন কেন লাগে জানো? আজকে আমি তোমাকে অঙ্ক করালাম, কালকে তুমি বাসায় করলা না, এসে জায়গায় বসে আবার করালাম, পরের দিন আবার তুমি করলা, সেখানে ভুল হলো, এসে জায়গায় বসে সংশোধন করলাম। এভাবে একটা অঙ্ক প্রপার না শেখানো পর্যন্ত আমরা কি করে নতুন চ্যাপ্টারে যাব? এজন্য টিচাররা নতুন চ্যাপ্টারে যেতে পারে না। আর পড়াশোনার প্রতি তোমাদের এই অনীহার কারণেই তোমরা 3 মাসের কোর্সটা 1 বছর করে ফেলো, তবু প্রপার শিক্ষাটা হয় না। তো শিক্ষার্থীরা, আমি শেখাবো, তোমরা শিখবা, পাশাপাশি অনুরোধ থাকলো নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করবা, শিখতে পারবা। তো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। লেনদেন না হলে তার হিসাবই হবে না। আর আমরা মনে রাখবো, আমরা হিসাব বিজ্ঞানে করি প্রতিষ্ঠানের হিসাব, কোনো ব্যক্তির হিসাব নয়। যখন আমি কোনো হিসাব করব, তখন আমি নিজেকেই নিজে প্রতিষ্ঠান মনে করব। আমি মনে করব না যে আমি একজন ব্যক্তি বা আমি প্রতিষ্ঠানের মালিক, এটাও ভাববো না। কারণ মালিক এবং প্রতিষ্ঠান দুটো আলাদা সত্তা। আমরা মালিকের হিসাব রাখি না, আমরা হিসাব রাখি প্রতিষ্ঠানের। এজন্য শিক্ষার্থীরা, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, প্রত্যেকে যখন অঙ্ক করতে বসবা মনে করবা আমি প্রতিষ্ঠান। যখন নিজেকে প্রতিষ্ঠান মনে করবা, অঙ্ক তোমার জন্য সহজ হয়ে যাবে। এরপরে আসলে লেনদেন। আচ্ছা, আমাদের জীবনে যাই ঘটে তাই ঘটনা, আর এই ঘটনার ভিতর থেকে যেসব ঘটনা আমার আমার মানে কার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেটাই হচ্ছে লেনদেন। মনে রাখতে হবে, যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, তা কিন্তু লেনদেন না। এখন প্রতিষ্ঠানের এই আর্থিক অবস্থাটা নির্ভর করে 6টা অবস্থার উপরে, 6টা অবস্থার উপরে, 6টা বিষয়ের উপরে। এই 6টা বিষয় আমাদের ভালো করে জানতে হবে। এই 6টা বিষয়ের যদি পরিবর্তন আমরা ভালো করে শিখতে পারি, এই 6টা বিষয় সম্পর্কে যদি আমি ভালোভাবে জানতে পারি, মনে করবা হিসাব বিজ্ঞান যে ঘর, এই ঘরের 6টা পিলার উপরে উঠে গেছে। তুমি শুধু ঘরটা চারপাশ দিয়ে দেয়াল দিবা, জানালা দিবা, দরজা দিবা, এরপরে চুনকাম করবা, সুন্দর করে সাজাবা, আর কিচ্ছু না, তোমার ঘর দৃশ্যমান হয়ে গেছে। কারণ মনে রাখবা, একটা দালান যদি আমরা করতে চাই, তখন কিন্তু মাটির নিচেই সবচেয়ে বেশি টাকা খরচ হয়। একতলা করতে সবচেয়ে বেশি খরচ হয়, কারণ হচ্ছে মাটির নিচেই অধিকাংশ চলে যায়, এরপরে উপরতলাতে কিন্তু খরচ কম হয়। তো শিক্ষার্থীরা, মৌলিক যে বিষয়গুলো আছে হিসাব বিজ্ঞানের, এগুলো আমরা একটু আলোচনা করব। এগুলো খুব ভালো করে শিখতে হবে। যদি কেউ এই বিষয়গুলো সুন্দর করে শিখতে পারে, তাহলে অবশ্যই 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 সে হিসাব বিজ্ঞানে A+ পেতে পারবে, শুধু মৌলিক বিষয়গুলো নিয়ে। আমি একটা কথা বলি, আমি 9-এ হিসাব বিজ্ঞানের যে বেসিক জিনিসগুলো শিখছি, সেটা থেকেই এসএসসি, সেটা থেকেই এইচএসসি, সেটা থেকে বিবিএ, সেটা থেকে এমবিএ কমপ্লিট করেছি। কিন্তু আমার এই বেসিক জিনিসটাই কিন্তু আমার এত দূর চলে আসতে সাহায্য করছে। তো শিক্ষার্থীরা, আমরা বোর্ডে খেয়াল করি, ছবিতে দেখতে পাই যে প্রথমটা, 6টা বিষয়ের প্রথমটা হচ্ছে সম্পদ। সম্পদ কি? যা দ্বারা আমরা সুবিধা
পাবো, সুবিধা পাবো আসবাবপত্র। আমার কাছে আসবাবপত্র আছে, আমি কি আজকেই এটা ভেঙে চুরে চুলোয় দিয়ে দিব নাকি? আমি এটা ভোগ করব, দীর্ঘদিন ধরে ভোগ করব, এটা আমার জন্য সম্পদ। তবে হ্যাঁ, যদি এমন হয় আমি আসবাবপত্র কিনেছি বিক্রয়ের উদ্দেশ্যে, ভোগের উদ্দেশ্যে নয়, তাহলে কিন্তু এটা সম্পদ হবে না। যে কোনো জিনিস বিক্রয়ের উদ্দেশ্যে কিনলে সেটা সম্পদ হয় না। সম্পদ ওইটাই যেটা আমি ভোগের উদ্দেশ্যে কিনবো, যেটা থেকে আমি পরবর্তীতে সুবিধা পাবো। ১, ২, আমি কারো কাছে নগদ টাকা পাবো, এটাও আমার জন্য সম্পদ। কারণ আমি তো পাবো, যা আমি ভবিষ্যতে পাবো। আচ্ছা, যদি কিনে বিক্রি করে দিই, তাহলে এটাকে আমি ভবিষ্যতে আবার পাবো? পাবো না। এজন্য এটা সম্পদ না। তো সম্পদের মূল মন্ত্র হচ্ছে যা আমরা ভবিষ্যতে পাবো তাই সম্পদ। এরপরে শিক্ষার্থীরা দ্বিতীয়টা আমরা দেখি দায়, অর্থাৎ যার কারণে দিতে হবে। কাউকে যদি কোনো কিছু দিতে হয়, যেমন একজন আমার কাছে টাকা পাবে, পাওনাদার দিতে হবে, ঋণ দিতে হবে, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাকে সুন্দর করে মুখস্থ রাখতে হবে যে কোনগুলো দায়। আমাকে চিনতে হবে, আমাকে বুঝতে হবে। যদি আমি বুঝতে না পারি তাহলে অবশ্যই আমাকে মুখস্থ রাখতে হবে। এরপর আমরা খেয়াল করি আয়। আচ্ছা, আয়, টাকা আসলেই কিন্তু আয় হয় না। আমি আসবাবপত্র বিক্রি করে টাকা আনছি, আমার ভোগের জন্য কেনা আসবাবপত্র বিক্রি করে টাকা আনছি, এটা আমার আয় বলে গণ্য হবে না। যদি বিক্রয়ের উদ্দেশ্যে যে আসবাবপত্র কিনেছিলাম ওটা বিক্রি করে টাকা আনি, এটা আয় হবে। মনে রাখতে হবে আয় এবং ব্যয় দুটো জিনিস কাজের বিনিময়ে হয়। তাতে টাকা আমি পাই বা না পাই, অর্থাৎ টাকা যদি আমি নাও পাই কিন্তু আমি কাজ করেছি। যেমন আমি একজন শিক্ষক, সারা মাস স্টুডেন্ট পড়াইছি, মাসের আজকে প্রথম দিকে, গত মাসের টাকা কিন্তু সবার কাছ থেকে এখনো পাইনি, কিন্তু গত মাসটা আমি পুরো পড়িয়েছি, আমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে এটা আমার আয়। কিন্তু বিপরীত পাশে প্রত্যেকটা লেনদেনের একটা বিপরীত পাশ থাকে। বিপরীত পাশে যেহেতু টাকাটা আমি পাইনি পাবো, এটা আমার সম্পদ। আর যে টাকা পেয়েও যাই, নগদ টাকা হাতে আসছে, নগদ টাকাও আমার সম্পদ। কিন্তু যেহেতু আমি কাজ করছি, কাজ করলে সেটা আয় বলে গণ্য হবে, কাজ না করলে কিন্তু আয় বলে গণ্য হবে না। এইচএসসি পরীক্ষার এখনো 2 মাস বাকি আছে। কোন শিক্ষার্থী যদি এখন আমার কাছে পড়তে এসে 2 মাসের টাকা অগ্রিম দিয়ে দেয়, দিয়ে পড়া শুরু করলো, কিন্তু আমার জন্য এটা কিন্তু আয় না। আমার জন্য কেন এটা আয় না? আমার জন্য এটা আয় না কারণ হচ্ছে আমি এখনো কাজটাই করি নাই। যতক্ষণ কাজ না হবে ততক্ষণ আয় হবে না। ব্যয়ও একই রকম, যখন কোনো টাকা চলে যায় তখন সেটা ব্যয় হয়, কিন্তু টাকা না গেলেও ব্যয় হতে পারে যদি টাকা যাওয়ার মতো কোনো কাজ সংগঠিত হয়ে যায়। অর্থাৎ একজন টিচার আমার এখানে আছে যে গত মাস ধরে পড়াইছে, এখন তাকে বেতন দিতে হবে, তার কাজটা সে করে ফেলছে, অর্থাৎ এটা আমার জন্য ব্যয়। এখন সামনের মাস থেকে সে যদি নাও পড়ায় তবু গত মাসের টাকাটা তাকে আমার দিতে হবে, এটা আমার জন্য তাহলে কি হইলো? এটা আমার জন্য একটা ব্যয়, কারণ কাজ হয়ে গেছে, সে কাজ করছে। অন্য যে কাউকে দিয়ে কাজ করালে সেটা ব্যয় হবে, অর্থাৎ আমার হয়ে কেউ কাজ করে দিছে, তাকে আমার টাকা দিতে হবে, এটা ব্যয়। আমি এই রুমে যে পড়াই, এই রুমের একটা ভাড়া আছে, এই ভাড়া আমি যদি এখন ছেড়েও দেই, কিন্তু গত মাসে আমি পড়াইছি, গত মাসে ভাড়াটা আমার দিতে হবে, গত মাসে তো এই রুম আমার জন্য পরিশ্রম করছে। এই রুমটা আমার কিন্তু সম্পদ না, কারণ আমি এটা ভাড়ায় চালাই। যে মালিক তার জন্য সম্পদ, কারণ সে এটা থেকে দীর্ঘদিন সুবিধা পাবে। আর আমি এই রুমটা আমার হয়ে কিছুদিন কাজ করবে, এই রুমটা আমার হয়ে কিছুদিন কাজ করবে, তাই এর বিনিময়ে মালিক কিছু টাকা দিব, আর এই কাজের বিনিময়ে আমি যে টাকাটা দিচ্ছি এটা ভাড়া, এটা ব্যয়। তো ব্যয় সেইগুলাই যেইগুলা আমরা কোনো কাজের বিনিময়ে দেই, অথবা দেই নাই দিতে হবে এমনটাও ব্যয়, কারণ কাজ হয়ে গেছে, কাজ হলেই ব্যয় বলে গণ্য হবে, কাজ না হলে ব্যয় বলে গণ্য হবে না। অর্থাৎ আমি একজনকে টাকা দিছি যে ভাই কালকে থেকে তুমি আমার এই কাজটা করে দিও, হ্যাঁ কালকে থেকেও কাজ করবে, যখন কাজটা শেষ হবে তখন এটা আমার ব্যয় হবে, কিন্তু আমি আজকে যে টাকাটা দিছি এটা আমার জন্য ব্যয় না। আমি ওর দিয়ে কাজ করাই নিতে পারবো মানে সুবিধা পাবো, আর সুবিধা পাবো মানেই সম্পদ। এরপরে মূলধন। মূলধন খুব সহজ বিষয়, মূলধন মানে মালিকের ধন, অর্থাৎ মালিক যা যা প্রতিষ্ঠানে নিয়ে আসবে, মালিকের যা অধিকার আছে প্রতিষ্ঠানে, মালিক যা যা প্রতিষ্ঠানে নিয়ে আসবে। মালিক যদি তার বাড়ি থেকে একটা ভাঙা পাত্র মানে 5 টাকা দামের বাইরে 5 টাকায় বিক্রি করতে পারতো, তো সে 5 টাকায় বিক্রি না করে সে আমার প্রতিষ্ঠানে আনছে, কারণ এই ভাঙা পাত্রটা এক কোনা ভাঙা আর কি, এটা দিয়ে আমার প্রতিষ্ঠানের ময়লা ফেলতে পারবো, এই জন্য তো এই 5 টাকাও তার কি মূলধন। অর্থাৎ মালিক প্রতিষ্ঠান থেকে যা আনবে তাই মূলধন। এটাও এক ধরনের দায়, তবে এটা আভ্যন্তরীণ দায়, এর জন্য এটা মূলধনের ক্লাসে চলে যাবে। এরপরে হচ্ছে উত্তোলন। উত্তোলন মানে মালিক প্রতিষ্ঠান থেকে যা ব্যক্তিগত প্রয়োজনে যা নেয়, মনে রাখতে হবে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে মালিক যা নেবে তাই উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজন ছাড়া যদি মালিক আমার কাছ থেকে নিয়ে আমার প্রাতিষ্ঠানিক কাজে অন্য জায়গাতে খরচ করে, এটা কিন্তু উত্তোলন না। তো শিক্ষার্থীরা এই বেসিক 6টা কথা অবশ্যই মনে রাখতে হবে। আর একটা জায়গাতে আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের সমস্যা হয়, সেটা হচ্ছে মূলধন জাতীয় হিসাব
আর মুনাফা জাতীয় হিসাব। শিক্ষার্থীরা, আমি বলে রাখি, মূলধন জাতীয় হিসাব সম্পদ বা দায়ের জন্য যে হিসাবটা করা হয়, অর্থাৎ যে কোনো টাকা আসলো বা গেল, যদি এটা সম্পদ বা দায়ের জন্য আসে বা যায়, তাহলে সেটা হচ্ছে মূলধন জাতীয় হিসাব। আর এই মূলধন জাতীয় হিসাবের ভিতর দিয়ে যদি বিন্দুমাত্র লাভ বা ক্ষতি হয়, সেটা মূলধন জাতীয় আয়, আর ক্ষতিটা মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ কোনো সম্পত্তি বিক্রি করলাম, মোট যতগুলো টাকা আমার কাছে আসছে পুরোটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, কিন্তু এর ভিতর থেকে যদি আমার লাভ থাকে তাহলে সেটা মূলধন জাতীয় আয়, যদি ক্ষতি থাকে তাহলে সেটা মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় আয় ব্যয়ের সংজ্ঞা দিতে গিয়ে আমরা অনেক রকম বলি, কিন্তু মূল যে জিনিসটা আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় ব্যয় বারবার হয় না, আর এটা সম্পদ বা দায়ের পিছনে করা আয় ব্যয়টা দিয়ে হয়। আর মুনাফা জাতীয় আয় ব্যয় বারবার হয়, এবং এটা সম্পদ বা দায়ের বিনিময়ে হয় না, এটা কাজের বিনিময়ে হয়। এখন পণ্য ক্রয়, এটা মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? অনেকে বলতে পারে যে পণ্য আসছে, পণ্য তো একটা না, না, পণ্য কোনো সম্পদ নয়। পণ্য তো আমি বিক্রয়ের উদ্দেশ্যে আনছি, এটা আমার সম্পদ না, এটা আমি ভোগ করবো না। আমি প্রথমেই বলে রাখছি, যা বিক্রয়ের উদ্দেশ্যে কিনে আনি সেটা সম্পদ হতে পারে, সেটা আয় বা ব্যয়ের ভিতরে চলে যাবে। অর্থাৎ পণ্য কিনছি, টাকা চলে গেছে, এই পণ্যটা আমি পরের দিন বিক্রি করব। একটা ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের মূল কাজই হচ্ছে পণ্য কিনে পণ্য বিক্রি করা, তাহলে এটা তো কাজ। এটা কেন আমার সম্পদ বা দায় হবে? এটা সম্পদ বা দায় না, এটা আয় ব্যয়ের ভিতরে পড়ে যাবে। কারণ আমি বলছি মুনাফা জাতীয় আয় ব্যয় ওইগুলোই যেগুলো আমরা কাজের বিনিময়ে করে থাকি, আমাদের নিত্য নৈমিত্তিক কাজের ভিতরে যেটা আমরা করি সেটাই হচ্ছে মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয়। আসলে আয়, গেলে ব্যয়। তো শিক্ষার্থীরা, এই কথাগুলোর পাশাপাশি আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই একটা ছবি দিয়ে দিচ্ছি। ছবিতে সম্পদ, সম্পদের ক্লাসিফিকেশন সহকারে, দায়, দায়ের ক্লাসিফিকেশন সহকারে, আয় ব্যয় সবকিছু তাদের নিজ নিজ ক্লাসিফিকেশন সহকারে দিয়ে দেওয়া থাকবে। উত্তোলন মূলধন, আয় ব্যয়, দায়, সম্পদ সবগুলোর সংজ্ঞাও দেওয়া থাকবে। তোমরা একটু ছবিটা দেখে নিবা এবং আগামী দিনের ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যাবা। মনে রাখবা, হিসাব বিজ্ঞানের মূল 6টা কথা কিন্তু আমি বলে দিছি। এরপরে হিসাব বিজ্ঞান শিখতে গেলে চারপাশে যেমন দেয়াল দিতে হয়, একইভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় শিখতে হয়। যদি কেউ এই 6টা কথা প্রপারলি পারে আর ডেবিট ক্রেডিট নির্ণয়টা পারে, তো হিসাব বিজ্ঞানের 90% তার জন্য হয়ে গেল। অর্থাৎ বাকি থাকলো 10%। এই 10% আমরা আস্তে 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 শিখবো। অর্থাৎ আমরা আমাদের ঘরের ভিতরের রংটা কেমন হবে, ঘরের ফ্লোরটা কেমন হবে, টাইলসটা কেমন হবে, এইগুলো আস্তে 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 প্ল্যান করে করব। তবে আজকের ক্লাসে আমরা যেমন হিসাব বিজ্ঞানের মূল 6টা কথা বললাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিটাও শিখাই দিব। এরপর থেকেই আমরা চলে যাব এক একদিন এক একটা চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করব। তবে শিক্ষার্থীরা, আবারও মনে করিয়ে দেই, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। অর্থাৎ তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। নিয়মিত প্র্যাকটিস না করলে হিসাব বিজ্ঞান শিখতে পারলেও ধরে রাখতে পারবা না। আজকে শিখবা, 1 সপ্তাহ পরে ভুলে যাবা। সকলে ভালো থাকবা। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবা। আর তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবা। পাশাপাশি আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফিজ।